আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তার স্টেটমেন্টে দাবি করেছেন তিনি যদি একবার শক্তিশালী সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে ইরানে এমন আক্রমণ হবে এবং অবকাঠামোগত ইরানের এত ক্ষতি হবে ইরানের সেটা রিবিল্ড করতে অন্তত ২০ বছর সময় লাগবে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে পছন্দ করেন, যার জন্য ইরানের এত বড় ক্ষতি তিনি করবেন না, আর এর জন্যই আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দ্বিতীয় দফায় ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে এমনটা তিনি দাবি করেছেন। এবং এই আলোচনায় নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জেডি ভ্যান্স। দেখুন, আলোচনার স্থল হিসাবে দুইটি জায়গাকে বিবেচনায় আনা হচ্ছে। প্রথমটি হলো পাকিস্তানের ইসলামাবাদ আর দ্বিতীয়টি হলো জেনেভা। যদিও এই বিষয়কে কেন্দ্র করে ইরান সরাসরি আলোচনার বিষয়টা প্রত্যাখ্যান করেছে। দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আগারচি তার বক্তব্যে এমনটাই দাবি করেছেন যে দ্বিতীয় দফার যে আলোচনা হবে তার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। ইরান এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় তারা আলোচনায় বসবে। এর প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা কঠিন, কারণ এর পূর্বেও ২ দফায় যখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে ইরান, সাথে সাথে আলোচনার মধ্যেই কিন্তু আক্রমণ করা হয়েছে। এখনো নতুন করে যে আলোচনায় বসতে চাইছে যুক্তরাষ্ট্র বা বসার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যবর্তী অবস্থায় যুক্তরাষ্ট্র যে আক্রমণ করবে না তার গ্যারান্টি কি? এই ক্ষেত্রে ইরান মধ্যস্থতাকারী দেশ হিসাবে শক্তিশালী গ্যারান্টার দেশ চায় এবং এক্ষেত্রে নিশ্চিতভাবেই তাদের পছন্দের প্রধান দেশ হলো চীন। চীনের মতো দেশ যদি গ্যারান্টার হিসাবে যুক্ত হয় তাহলে আলোচনার মধ্যে যে কোনো হামলা বা যেই ধরনের চুক্তি হোক না কেন তা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হতে পারে। দেখুন, একদিকে যখন গ্যারান্টার হিসাবে তৃতীয় দেশকে যুক্ত করতে চাচ্ছে ইরান, অপরদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য নতুন জোট তৈরি করছে ইউরোপ এবং নজিরবিহীনভাবে সেই জোট থেকে যুক্তরাষ্ট্রকেই তারা বাদ দিয়েছে। দেখুন, একটা সময় চিন্তা করা হতো যে যুক্তরাষ্ট্র ব্যতীত কোনো সামরিক জোটের তেমন কোনো কার্যকর ভূমিকা পালনের যে প্রেক্ষাপট সেটা হয়তো কম, যার জন্য ইন্দো প্যাসিফিকেও কিন্তু কোয়াডের মতো জোটকে এই জায়গায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করা হয়েছে। বাট ন্যাটোর ভূমিকা সম্পর্কেও আলোচনা করা হতো যে যুক্তরাষ্ট্র না থাকলে ন্যাটোর সক্ষমতা কি হবে। সেখানে ইউরোপ নতুন করে একটি জোট তৈরি করছে এই হরমুজ প্রণালীর নিরাপত্তা দেওয়ার জন্য। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা যুক্ত হবেন না। তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যখন যুদ্ধ থেমে যাবে, শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হবে, তখন হরমুজ প্রণালীর নিরাপত্তা প্রদান করা এবং হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তারা সি মাইন পেতে রেখেছে তা উদ্ধার করার জন্য ইউরোপ নিজস্ব একটি জোট তৈরি করে কার্যক্রম করবে। তবে সেখানে কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে যুক্ত করবে না। দেখুন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা এবং ইউরোপ এবং ন্যাটোর মধ্যে ফাটল এবং নতুন করে সামরিক যে সমীকরণ হচ্ছে তার পরিষ্কার বার্তা। দেখুন, ইরানের কাছে শক্তিশালী সামরিক বাহিনী আছে, বিশাল বিশাল সামরিক অস্ত্রের সম্ভার, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন আছে। তাদের প্রযুক্তিগুলো অত্যন্ত শক্তিশালী। তবে বাস্তবতা হলো তাদের এই সামরিক সক্ষমতা থেকেও তাদের কৌশলগত সবথেকে বড় অস্ত্র হলো হরমুজ প্রণালীতে কন্ট্রোল। যদি তারা হরমুজ প্রণালীতে কন্ট্রোল প্রতিষ্ঠা করতে না পারত বা স্ট্র্যাটেজিকভাবে তাদের লোকেশনের কাছে না থাকতো, তাহলে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থায় তারা যে প্রভাব ফেলেছে সেটা হয়তো ফেলতে পারতো না। এবং এই ক্ষেত্রে এটাও দেখা যেত যে ইউরোপের দেশগুলো হয়তো আফগানিস্তান বা ইরাকের মতো মিশনে যেভাবে অংশগ্রহণ করেছে ইরানের বিরুদ্ধেও হয়তো অংশগ্রহণ করত, কারণ ওই সময় বিশ্ব অর্থনীতি বা মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ হয়তো ইরান তৈরি করতে পারতো না। সুতরাং হরমুজ প্রণালী অন্যতম বড় ফ্যাক্টর। এখন এমন একটি প্রেক্ষাপটে নতুন জোট তৈরি হচ্ছে হরমুজ প্রণালীর জন্য বা হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের যত আলোচনা, ঠিক এমতো অবস্থায় একেবারে ইউরোপের কাছাকাছি অবস্থিত যে তুরস্ক রয়েছে তারা হরমুজ প্রণালীর বিকল্প হতে চায়। তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশ থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে এই বিষয়টিকে নিয়ে বর্তমানে তোড়জোড় শুরু করেছে। তারা নিজেদের যে গ্রহণযোগ্যতা এবং পসিবিলিটি রয়েছে তা বোঝাতে চেষ্টা করছে যে হরমুজ প্রণালীর বিকল্প তারা হতে পারে। তবে বাস্তবে কি এটা সম্ভব? স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের প্রস্তাবিত যে পাইপলাইন রয়েছে তার ম্যাপ।
এই জায়গায় তুরস্ক প্রস্তাব করেছে একেবারে পার্সিয়ান সাগরের উপকূল থেকে শুরু করে জর্ডানের মধ্য দিয়ে সিরিয়ার অভ্যন্তর দিয়ে সরাসরি বুলগেরিয়ার ভেতর প্রবেশ করবে এই পাইপলাইন। দ্বিতীয় পাইপলাইনটি মধ্য এশিয়া থেকে শুরু করে মানে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এই সকল দেশ থেকে শুরু করে একেবারে কাস্পিয়ান সাগর দিয়ে প্রবেশ করে সরাসরি প্রবেশ করে যাবে ইউরোপে। এটা হলো তাদের প্রস্তাব। এখন মধ্য এশিয়ায় তত তেল উৎপাদন হয় না, সেটা ভিন্ন বিষয়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে তেল উৎপাদন করে সেই তেল কিন্তু ইউরোপে তেমন রপ্তানি হয় না। ইউরোপ তার মোট আমদানির মাত্র 7 থেকে সর্বোচ্চ 10% এই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের যে বিশাল পরিমাণের উৎপাদন এবং রপ্তানি তার প্রায় 70 থেকে 80% এশিয়ার দেশগুলোতেই রপ্তানি করে। জাপানের মতো দেশ, ভারতের মতো দেশ, চীনের মতো বড় যে জ্বালানির বাজার রয়েছে সেখানে বাংলাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়া এই সকল দেশে রপ্তানি করে। এবং তুরস্কের প্রস্তাব হয়তো শুনতে ভালো লাগে যে এই ক্ষেত্রে হরমুজ প্রণালী পাস করা যাবে। তবে প্রশ্ন হলো চীনের মতো দেশ, ভারতের মতো দেশ বা অন্যান্য বড় বড় যে আমদানিকারক রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এই সকল এশিয়ার দেশগুলো তারা হরমুজ প্রণালীর মতো শর্টকাট পথ বাদ দিয়ে ইউরোপের তুরস্কে সেই তুরস্কের ভেতর তেল পাইপলাইনের মাধ্যমে যাবে, তারপর ঘুরিয়ে গাড়িয়ে আনবে, তেলের মূল্য কত পড়বে বা এটা কি বাণিজ্যিক ভিত্তিতে সফলতা লাভ করবে? দেখার বিষয়ে তুরস্কের এই উচ্চ বিলাসী স্বপ্ন তারা এই মধ্যপ্রাচ্যের ধনী দেশের অর্থায়নে বাস্তবায়ন করতে পারে কিনা বা বাস্তবায়ন করলেও সেটি স্ট্র্যাটেজিকভাবে কতটুকু তার কৌশলগত অবদান রাখতে পারে। এখন একদিকে যখন বিভিন্ন দেশ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিজের আধিপত্য বা নিজের কৌশলগত গুরুত্ব জাহিরি করতে চাচ্ছে, ঠিক এমতো অবস্থায় অনেকটা নজিরবিহীনভাবে সৌদি আরবের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেছেন। এবং ইরানের স্ট্যান্ড হলো যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় এখন পর্যন্ত আলোচনায় বসবে কোনো সিদ্ধান্ত নেয়নি। তার নিরাপত্তার শঙ্কায় রয়েছে যে আলোচনায় বসলে আলোচনার মধ্যে হামলা হতে পারে কিনা, যার জন্য বিষয়টা তারা এখনো বিবেচনাধীন রেখেছে। এখন সৌদি এফএম বা সৌদি আরবের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি টেলিফোন করে ইরানকে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন যে আপনারা আলোচনায় বসুন। এই ক্ষেত্রে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কূটনৈতিক প্রচেষ্টার এই অংশে সকল ধরনের সহযোগিতা, পূর্ণাঙ্গ ইরানকে সহযোগিতা সৌদি আরব দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ইরানের পক্ষে অবস্থান নেবে সৌদি আরব, তারা এমনটা দাবি করছে। এখন প্রশ্ন হচ্ছে যদি তারা এমনটাই করে তাহলে এখন পর্যন্ত সৌদি আরবের ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কি করছে? প্রশ্ন এখানে আরও আছে, যদি কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমেই সমাধান সৌদি আরব চায় বা আশা করে থাকে তাহলে পাকিস্তানের সঙ্গে যে সামরিক চুক্তি আছে সেটা কেন অ্যাক্টিভ করা হলো? কেন পাকিস্তানকে জরুরি ভিত্তিতে তার JF-17 থান্ডার এবং অন্তত পক্ষে 10 থেকে 13,000 সেনা, যেটা বিভিন্ন সোর্স নিশ্চিত করছে সৌদি আরবে মোতায়েন করতে হলো? এর প্রয়োজনীয়তা কেন হলো যদি কূটনীতিকভাবেই সমাধান হয়? দেখুন, সৌদি আরবের এই ধরনের যে স্ট্র্যাটেজিক বিষয়গুলো রয়েছে তার উত্তর কিন্তু হয়তো ইরান খুঁজে পাচ্ছে না, যার জন্য সৌদি আরবের এই ধরনের টেলিফোন এবং এই আশ্বাসের পরও এখন পর্যন্ত দ্বিতীয় দফার আলোচনায় বসার ক্ষেত্রে ইরানের ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসেনি। দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।